ক্ষমতায় এসে মহিলাদের ক্ষমতায়নে জোর দিচ্ছে সরকার। অগ্নিমিত্রা পাল, যিনি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি জানিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন অনলাইনেই করা যাবে। তিনি আশ্বাস দিচ্ছেন অনলাইনে এই আবেদন করা অত্যন্ত সহজ হবে। আজই বিধায়ক পদে শপথ নেন অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণার ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করি। দুর্নীতি রুখতে রেশনে আটা বিলি বন্ধ করার নির্দেশ দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে যে গম পাঠানো হয় সেই গম এবার রেশনে বিলি করা হবে। আগের সরকারের আমলে রেশনে চাল নিয়েও ব্যাপক দুর্নীতি হয়েছিল। আর কোনো দুর্নীতি হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী। দেখুন, এত বড় দুর্নীতি হয়েছেন, যখনই আমাকে দপ্তর দেওয়া হয়েছিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তিনি আমাকে বলেছিলেন অশোকবাবু আপনি চলে যান দপ্তরে, যে দুটো দপ্তর আপনাকে দেওয়া হয়েছে, খাদ্য দপ্তর, সমবায় দপ্তর, আপনি ভিজিট করে আসুন। আর আটা নিয়ে যে দুর্নীতি চলছে, যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যে কোনো মূল্যে আটা বন্ধ করুন। আমি 11 তারিখে যে সঙ্গে সঙ্গে বলেছিলাম আধিকারিকদের, আজকে থেকে কোনো আটা ডিস্ট্রিবিউশন হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন সাহেব গভর্নমেন্টের 600 কোটি টাকা লস হবে, যতটুকু আটা আছে ডিস্ট্রিবিউটারদের কাছে তারা সেটাই সেইভাবে ডিস্ট্রিবিউট করবে সমপরিমাণে আটার গম মিলিয়ে। কিন্তু আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। এবং যে লো ক্যাটাগরি খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। যে চালটা বাজারে দেওয়া হয় সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সা চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি কোনো কথা নেই, পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে। সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেটা পশ্চিমবঙ্গে হবে না, এটা আমি আপনাদের কমিটমেন্ট করে গেলাম। অবৈধ কারখানা নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো কারখানা যদি অবৈধ হয়, তার যদি বিল্ডিং প্ল্যান না থাকে, সেই কারখানা ভেঙে ফেলা হবে। অবৈধ কারখানায় জলের সংযোগ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিলজলায় যে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে 2 জনের মৃত্যুর পর কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন কারখানা অবৈধ সমস্ত তদন্ত করে দেখা হবে। কমিটি রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট পাওয়ার পরই কড়া পদক্ষেপ নেবে সরকার। কমিটির রিপোর্ট রাজ্যের ক্ষেত্রে একটি অশনি সংকেত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কোনো অনুমতি না নিয়েই তিলজলায় চামড়ার কারখানা চলছিল। কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুরের মতন এলাকা, সেখানে একাধিক এই ধরনের কারখানা রয়েছে। কাদের কাদের বিল্ডিং প্ল্যানের অনুমতি নেই তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অডিট করা হবে, একটা ইন্টারনাল অডিট হবে এবং সেই অডিট করে 1 দিনের মধ্যেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গতকাল তিলজলা পিএসে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2 জন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি ওখানে ছিল না। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে 0 টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। তিলজলায় চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ওই কারখানার মালিক এবং ম্যানেজারকে পুলিশ গ্রেফতার করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা আজকে ঘটনাস্থলে যান এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। ফরেনসিক বিশেষজ্ঞদের এটাও অনুমান তো দোতলায় আগুন লাগে, ধোঁয়া বেরোনোর যে একটি মুখ ছিল সেখানে আগুন লেগেছে। বাকি 2টি ধোঁয়া বেরোনোর পথ চামড়ার সামগ্রীতে ঠাসা ছিল, ফলে কর্মীরা সেখান থেকে বেরোতে পারেননি বলে মনে করছেন ফরেনসিক আধিকারিকরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা। এখনও অগ্নিদগ্ধ অবস্থায়, ধোঁয়ায় দমবন্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন, তার মধ্যে 2 জন ভেন্টিলেশনে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে তিলজলা থানা এলাকার জিজে খান রোড, গোলাম জিলানি খান রোড, সেই কারখানার একদম সামনে আমরা রয়েছি। এই যে বাড়িটা, এই বাড়িটাই একটা 4 তলা বহুতল। সেই 4 তলা বহুতলের 2 তলা এবং 3 তলার অংশে ছিল কারখানা, আর একদম উপরের দিকের অংশে মালিক থাকতেন নিজের পরিবার নিয়ে। কিন্তু যে পরিসর রয়েছে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির, এই রকম একটা চামড়ার মতো অতিদাহ্য বস্তুর সরঞ্জামের কারখানা, সেখানে ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বহুতল নির্মাণের যে নিয়মকানুন তা যে তোয়াক্কা করা হয়নি তা এখানে দাঁড়িয়ে একদম দিনের আলোর মতো স্পষ্ট। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই হচ্ছে তার পাশের বাড়ি। 2টি বাড়ির মাঝখানের যে গ্যাপ তা দেখে সহজেই অনুমান করা যায় যে কোনো রকম বিধি নিষেধাজ্ঞা, আইন কোনো কিছুরই তোয়াক্কা করা হয়নি এই বাড়িটি বানানোর সময়, কারখানা তৈরির সময়। এমনকি 2টি বাড়ির মাঝখান দিয়ে, সামনে বড় রাস্তা থেকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভেতরে ঢুকলে একদম স্পষ্ট 2টো বাড়িকে আলাদা করে পরে এখানে ঢালাই করে জুড়ে দেওয়া হয়েছে। জুড়ে 2টি বাড়ির একটির থেকে আরেকটিতে যাওয়ার পথ তৈরি করা হয়েছে এই রকমই টানেল বানিয়ে।
একেবারে ভেতরের দিকের অংশে এলে এটা দেখতে পাওয়া যাচ্ছে একদম স্পষ্ট যে দুটি বাড়ির দোতলার অংশ, অর্থাৎ যে কারখানায় আগুন লেগেছে, কারখানার যে অংশে আগুনটা লেগেছে ঠিক সেই অংশেই একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যাওয়ার জন্য এই টানেল তৈরি করা হয়েছিল। সেই টানেল রয়েছে, কিন্তু এই টানেল পথে আগুন লাগার পরেও একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে পালিয়ে যেতে পারেননি শ্রমিকরা, যে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ছাড়া এবং দম বন্ধ হয়ে শ্বাসরুদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্পই তাদের কাছে খোলা ছিল না। ইতিমধ্যেই সরকারি স্তর থেকে এই বাড়ি বেআইনি এমনটা জানানো হয়েছে। এখন তদন্ত প্রক্রিয়ার মাঝে আর কি উঠে আসে এখন সেদিকেই নজর। কৌশিক কর্মকারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। ফলে বুঝতে পারছেন যে আইনকে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই নির্মাণ গড়ে উঠেছিল এবং এই বিল্ডিং পুরোপুরি অবৈধ বলে রিপোর্টে জানানো হয়েছে। শুধু তাই নয়, যখন একটি মুখে আগুন লাগে অন্য যেটা বেরোনোর মুখ ছিল, ধোঁয়া বেরোনোর মুখ, সেটা পুরো চামড়ার সামগ্রীতে ঠাসা ছিল। ফলে ভেতরে যে কর্মীরা ছিলেন তারা বেরোতে তো পারেনি, আরো ভেতরের দিকে তারা ঢুকে যান, শৌচাগারে আশ্রয় নেন, আর সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এমনটাই হয়েছে বলে অনুমান ফরেনসিক আধিকারিকদের। তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং 3 জন গুরুতর আহত। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন এই যে কারখানা ছিল সেই কারখানার মালিক এবং তার ম্যানেজার, এবং তাদেরকে গ্রেপ্তার করে আদালতে অর্থাৎ আলিপুর আদালতের লকআপে নিয়ে আসা হচ্ছে। আমরা একবার জানার চেষ্টা করবো কোনো কিছু নিয়ম কিছু মানেননি কেন আপনারা? মানেননি কেন? কিছু লাইসেন্স ছিল, ফায়ার লাইসেন্স পেয়েছিলেন? আগুন লাগতে পারে আশঙ্কা ছিল না আপনাদের? দেখা যাচ্ছে যে কোনো প্রশ্নেরই জবাব তারা দিলেন না, এবং আলিপুর কোর্টের যে কোর্ট লকআপ রয়েছে সেই কোর্ট লকআপে 2 অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে। মূলত গাফিলতি রয়েছে অনুমান করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং এই যে মালিক এবং তার ম্যানেজার তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। আমরা সেই ছবিটাই দেখতে পেলাম। ক্যামেরা অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এই ঘটনা এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে একেবারে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। আর এরই মধ্যে পুর কমিশনার তিনি জানাচ্ছেন রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছি, নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোথায় কত অবৈধ নির্মাণ রয়েছে তা ফের খতিয়ে দেখা হবে। जो भी हमारे केएमसी एक्ट में जो भी प्रोविजंस हैं उन्हीं को इन्वोक कर रहे हैं हम लोग, और उसी हिसाब से एक्शन लेंगे। हम लोगों ने अपना रिपोर्ट सबमिट कर दिया है, स्टेट गवर्नमेंट का जैसा डायरेक्शन होगा हम लोग उसी हिसाब से करेंगे। बट उस एरिया में और कलकत्ता में हमारी मंत्री मैडम ने कहा है कि जितने भी इलीगल कंस्ट्रक्शंस हैं उनको नोटिसेस फिर से रिफ्रेश हम लोग भेजेंगे। हम लोग भेजते आए हैं ट्रेडिशनली, और उसको परसू भी करते आए हैं, तो उसको फिर से एक नए सिरे से उसको फॉलो अप करना है कि कितना एक्शन कहाँ क्या क्या हुआ। वी विल नॉट अलाउ एनी काइंड ऑफ अनऑथराइज कंस्ट्रक्शंस इन कोलकाता। इसका कोई भी बिल्डिंग प्लान हमें अपने रिकॉर्ड्स में नहीं मिला है। एबीपी आनंद, एगिए थाके एगिए राखे।